ইতিহাসের কোথায় আমি আমার নতুন রাজনীতিকে নোঙ্গর করাইতে চাই, আর কেনই বা করাইতে চাই? আমাদের ইতিহাসের নোঙ্গর হওয়া উচিত 12 ভূঁইয়ার সময়, আর ইতিহাসের নায়ক হওয়া উচিত ঈসা খাঁ। ঈসা খাঁ ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম প্রধান নেতা, যিনি 1600 শতকের শেষার্ধে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীন প্রতিরোধ গড়ে তুলছিলেন। তিনি মূলত ভাটির অঞ্চলের লোক ছিলেন। এই ভাটির অঞ্চলটা কোনটা? ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী এবং সুনামগঞ্জ। এবং এই অঞ্চলে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছিলেন। ঈসা খাঁর প্রধান ঘাঁটি ছিল ভুলুয়া, এই বর্তমান নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে, এবং বজ্রপুর বর্তমান কিশোরগঞ্জ এবং নেত্রকোনা অঞ্চলে। নামটা কি সুন্দর দেখেন, বজ্রপুর। ঈসা খাঁ কিন্তু কিং ছিলেন না, মানে রাজা ছিলেন না, ছিলেন ভূস্বামী জমিদার। কিন্তু সে এমন একটা ফেডারেল স্ট্রাকচার গড়ে তুলছিলেন আদার ভূস্বামী, অন্য ভূস্বামীদের নিয়ে, যা মাইটি মোগলদের নাস্তানাবুদ এবং পরাজিত করতে পারছিল। এটাই হইতেছে আমাদের আদি রাষ্ট্র ভাবনা। শুধু তাই না, আমাদের মিলিটারি মাইটের শক্তির প্রতীক। 12 ভূঁইয়ার মধ্যে ছিল হিন্দু মুসলমানের এক অদ্ভুত ঐক্য। সেখানে ঈসা খাঁর সাথে যুদ্ধ করতেছে কাঁধে কাঁধ মিলায় রাজা কংস নারায়ণ ভৌমিক। ঈসা খাঁর রাজধানীর একটা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল সোনারগাঁ। এটা প্রশাসনের কেন্দ্রবিন্দু না হইলেও বাণিজ্যিক এবং কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ছিল, এবং এই সোনারগাঁ এখন ইনট্যাক্ট আছে। আর গফরগাঁ বর্তমান ময়মনসিংহ জেলা ঈসা খাঁর শাসনাধীন অঞ্চলের মধ্যে পড়তো, এবং এইটা তার প্রতিরক্ষা কৌশলের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমাদের তারুণ্যে আমরা জানতাম গফরগাঁয়ের মানুষ দুর্ধর্ষ সাহসী, ঠিক না? আমি ভাবতাম কেন? ঈসা খাঁর প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল ভাটি অঞ্চলের জলাভূমি এবং নদীগুলোর সুবিধা ব্যবহার করা। গফরগাঁও ছিল মোগর ভাটির দুর্গ অঞ্চল এবং ব্রহ্মপুত্র নদের সংযোগস্থলে অবস্থিত, যা সামরিক এবং কৌশলগত এলাকা ছিল। গফরগাঁও নদী বেষ্টিত এলাকা হয়, এটা তার প্রতিরক্ষা কৌশলের অংশ ছিল, এবং এখানকার স্থানীয় জমিদাররা তার পক্ষে লড়াই করছিল। তার মানে গফরগাঁয়ের আজকের জনগণ ঈসা খাঁর সৈনিক, ঈসা খাঁর বাহিনীর অংশ। এই গফরগাঁয়ের লোকেরাই ছিল ঈসা খাঁর বাহিনী। এরা সাহসী হবে না তো কে সাহসী হবে? আজকে দেখেন না, ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ডেঞ্জারাস সাহসী, আরেকটা অঞ্চল। এই অঞ্চলের সাথে ঈসা খাঁর যোগসূত্র তো বলছি, আসেন আরো একটু বিস্তারিত দেখি। ব্রাহ্মণবাড়িয়া ছিল ঈসা খাঁর সামরিক ঘাঁটির অংশ। ব্রাহ্মণবাড়িয়ার যে সংলগ্ন এলাকা, যেমন সরাইল, আশুগঞ্জ, নবীনগর, নাসিরনগর, তার প্রতিরক্ষা কৌশলের, তার ক্যান্টনমেন্টের অংশ ছিল। মোগলদের অগ্রসর হওয়া থাকাতে তিনি এইখানকার নদী এবং জলাভূমিকে কৌশলগতভাবে ব্যবহার করছিলেন। আর এই সরাইল উপজেলা ছিল ঈসা খাঁর অন্যতম প্রতিরক্ষা ঘাঁটি, এবং সে সরাইলে অবস্থান করেই মোগলদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেন। আর মোগল বাহিনী যখন বাংলায় আগ্রাসন শুরু করে, তখন ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধগুলো করছিল ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা। ঈসা খাঁর নৌবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার নদীগুলোতে কৌশলগতভাবে মোতায়েন করা ছিল, যাতে মোগলদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। একবার তো মানসিংহের নেতৃত্বে মোগলরা আসছিল, ইসলাম খানের নেতৃত্বেও মোগল বাহিনী আসছিল, চূড়ান্ত অভিযান চালাইছিল। তখন ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের দুর্গ এলাকাগুলোতে প্রচন্ড লড়াই হয়, এবং এই লড়াইগুলো করে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা। ঈসা খাঁর বাহিনীর বংশধরেরাই আজকের ব্রাহ্মণবাড়িয়ার জনগণ। এবার বুঝেছেন আমার গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা, আপনারা কার উত্তরাধিকার, কোন বীরের রক্ত আপনাদের ধমনীতে প্রবাহিত হইতেছে? আর আমি বাংলাদেশের আর্মি চিফ হইলে বাংলাদেশের প্রধান ক্যান্টনমেন্টের নাম রাখতাম বজ্রপুর বা ঈসা খাঁ, শেখ রাসেল ক্যান্টনমেন্ট না। আমি দুইটা পৃথক রেজিমেন্ট করতাম, গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়া। ওই দুই অঞ্চলের আগুন বরাবর পোলাপানদের নিতাম ওই রেজিমেন্টে, ওদের যুদ্ধে যাইতে হইতো না। গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়া রেজিমেন্ট আসতেছে এটা শুনলেই কাপড় নষ্ট হইয়া পালাইতো শত্রুরা। আমি কোনো নতুন রাজনৈতিক দল করলে প্রথম কমিটি ঘোষণা করতাম ব্রাহ্মণবাড়িয়া আর গফরগাঁও। আমার সবচেয়ে শক্তিশালী মিলিটেন্ট সংগঠন হইতো এই দুই জায়গায়। আমি ঈসা খাঁর যে রাজত্বের এলাকা, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, দইরা, এই অঞ্চলগুলোতে প্রথম সংগঠনটা তৈরি করতাম। ঈসা খাঁ হয়তো আমাদের আইকন। সোনারগাঁ এখনো বর্তমান, আমরা সহজেই সেই ইতিহাসের সাথে কানেক্ট করতে পারতাম। আমরা সোনারগাঁওকে মেটিকুলাসলি রেস্টোর করতাম, দেখাইতাম এইটা ছিল তোমার ইতিহাস, এইটা তোমার ঐতিহ্য। মানুষ যাইতো, ধরে দেখতো। সিনেমা, নাটক, কবিতায় আমার এই গৌরব গাথা রচিত করতাম। আমি এইভাবে আমাদের আজকের প্রজন্মকে ইতিহাসের সাথে যুক্ত করে দিতাম, ইতিহাসের সেই শক্তি নিয়ে তারা আগায় যেত। প্রিয় দেশবাসী, আজকের এই আলোচনা ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক নতুন রাজনৈতিক ভাবনার সূচনা। রাজনীতি শুধু একটা দল গঠন, একটা নীতির সংকলন না, এটা একটা জাতির আত্মপরিচয়ের ভিত্তি। আমাদের রাজনীতির মূল শিকড় ইতিহাসে গাইথা না ফেললে আমরা কেবল সাময়িক উচ্ছ্বাসে ভেসে যাব, কিন্তু স্থায়ী পরিবর্তন আনতে পারবো না। বাংলাদেশের ইতিহাসে 12 ভূঁইয়াদের প্রতিরোধ,
ইশাখার বিদ্রোহ এবং ব্রাহ্মণবাড়িয়া গফরগাঁওয়ের সাহসী সংগ্রাম আমাদের শেখায় কিভাবে এক ঝাঁক প্রতিশ্রুতিবদ্ধ নেতা এবং যোদ্ধা সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করতে পারে। আমাদের পূর্বপুরুষেরা কোনোদিন দাসত্ব মানেনি। তারা প্রত্যেকবার শত্রুর আগ্রাসনের সামনে বুক চিতায় দাঁড়াইছে। গফরগাঁও ব্রাহ্মণবাড়িয়াবাসী গর্ব করেন, মোগলদের হারাই দিয়েছেন আপনারা। কি বিশাল বীরত্ব আপনাদের। আজকের বাংলাদেশ সেই একই লড়াই চলতেছে, সুবিচারের জন্য, স্বাধীনতার প্রকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য, রাষ্ট্রের আত্মমর্যাদা রক্ষার জন্য। নতুন রাজনীতি যদি সত্যি জনগণের শক্তি হয়ে উঠতে চায়, তবে তা শুধু স্লোগান বা দলীয় কাঠামো না, বরং ঐতিহাসিক উত্তরাধিকারের উপরে দাঁড়ায় থাকতে হবে। ইতিহাসকে ভুলে গেলে সেই রাজনীতি টেকসই হবে না, জনসমর্থনও ধরে রাখতে পারবে না। আমি জানি আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক, কিন্তু আমি এটাও জানি যদি আমাদের আত্মপরিচয় স্পষ্ট থাকে, যদি আমরা আমাদের অতীতের বীরত্ব থেকে শক্তি নিই, তাহলে আমরা ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে পারবো। এই আলাপ এখানেই শেষ না, আমি আলোচনা চালায় যাব। যদি আপনারা আগ্রহ দেখান, যদি আপনারা বিশ্বাস করেন যে রাজনীতি শুধু ক্ষমতার খেলা না, বরং একটা জাতির ভাগ্য গঠনের হাতিয়ার। ইতিহাস আমাদের শিখাইছে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে টিকে থাকতে হয়, আর কিভাবে বিজয় নিশ্চিত করতে হয়। আর সেই ইতিহাসই হবে আমাদের পথ প্রদর্শক। বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার লড়াই শুরু হোক ইতিহাসের শক্তি নিয়ে। আমরা রাজনীতি করব নতুন ভাবে, কিন্তু শিকড় রেখে দেব আমাদের মাটির গভীরে। শুভ হোক নতুন যুগের সূচনা, শুভ হোক নতুন রাজনীতির সূচনা। ইনকিলাব জিন্দাবাদ।